সবাইকে স্বাগত জানাচ্ছি জেডএসআরএম নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকের আলোচনার বিষয় রেখেছি আজকে আমরা ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং এ বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে ডক্টর সাব্বির আহমদ, রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যুক্ত আছেন, এবং আছেন রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক চেয়ারম্যান BISS। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আজকের প্রসঙ্গটা ঠিক করেছি। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে এই ভারত সফর অর্থাৎ বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যাওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমি শুরুতেই আলোচনাটা শুরু করতে চাই মুন্সি ফয়েজ আহমেদ আপনাকে দিয়ে। সেটি হলো যে ঠিক এই মুহূর্তে ভারত সফরে যাওয়া কিংবা ভারত সফরের বিষয়টি নিয়ে সরকার কি ভাবছেন বলে আপনার মনে হয়? মানে আপনি সরকারের যাবেন কি না যাবেন পরে আলোচনা হবে, সরকার কি ভাবছে বলে আপনার মনে হয়? যেসব আমরা ইঙ্গিত পাচ্ছি বিভিন্ন মিডিয়া থেকে এবং বিভিন্ন জনের বক্তব্য থেকে, তাতে মনে হয় যে ভারত সফরে যাওয়া যে জরুরি এবং যত তাড়াতাড়ি যাওয়া যায় সেটাই উত্তম হবে, এইটা সরকার নিশ্চিতভাবে এটা ভাবছেন। কিন্তু তাতে তার কতগুলো অন্য চিন্তার সাথে আছে। যে আগের সরকারের সময়, যে 24-এর আগের যে সরকার, সেই সময় আমরা বলতাম যে ভারতের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কেউ বলতেন নতজানু সম্পর্ক ছিল। সেই জন্যে এইটা নিয়ে আমার মনে হয় যে সরকার একটু সন্ত্রস্ত আছে, ভীত আছে যে আমরা বেশি চলে গেলাম কিনা, অথচ মোটেই কিন্তু আগাচ্ছে না ভারত বাংলাদেশ সম্পর্ক। এইটা একটা বড় দুশ্চিন্তার কারণ। আমার মনে হয় এই ব্যাপারে দুই দেশ থেকে যথেষ্ট দেখানো হয়েছে যে হ্যাঁ আমরা সম্পর্কটাকে ভালো করতে চাই, কিন্তু আবার বিভিন্ন রকমের পিছন দিকে টানার ব্যবস্থাও আছে 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 তো সেইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং আমি যেটা মনে করি যে ভারত এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা, ভারত আমাদের চতুষ্পার্শ্বে অবস্থান করে। কারণ অনেকেই বলেন 3 পাশে, কিন্তু আমি মনে করি যে বঙ্গোপসাগরটাও তাদের প্রভাবাধীন এলাকা। ইচ্ছা করলে যে কোনো সময় তারা আমাদেরকে ওখানে সমস্যায় ফেলতে পারে। তো সেই জন্য ওটাও তাদের, আমি ধরে নিই যে আমরা 4 পাশে বেষ্টিত, আর আমরা ঠিক ভারতের পেটের ভেতরে। ভারতের জন্য সেইটা মনে রাখতে হবে যে আমাদের এখানে কোনো রকমের অশান্তি হলে তারা খুব শান্তিতে থাকবে না। তো সেই কারণে আমাদের সম্পর্কটা একটা আলাদা রকমের সম্পর্ক। এই সম্পর্কটা অন্য বিভিন্ন দেশের সাথে সম্পর্কের সাথে খুব মেলানো যায় না। সুতরাং সেইটা খেয়াল রেখে আমাদেরকে ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আমি এখানে একটু আপনাকে পজ করি, আপনাকে একটু থামাই। আমি একটু ডক্টর সাব্বির আহমদ আপনার কাছেও ওই প্রশ্নটাই রাখি যে আসলে ভারত সম্পর্কে বর্তমান সরকার কি ভাবছে, ভারতের সাথে সম্পর্কটা কেমন হবে। ভারতের সাথে গত 18 বছরে আমরা এক ধরনের সম্পর্কের উদাহরণ দেখেছি, যেটিকে আসলে প্রভুত্ব, অনেকেই প্রভুত্ব বলেন, অনেকেই দাসত্ব বলেন। এটি আসলে, যদিও সে তৎকালীন সরকার এটিকে বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব বলতেন। তো সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক বা টানাপোড়েন তো একটা চলছে, এটা তো খুব সাধারণ মানুষও বুঝতে পারে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে প্রধানমন্ত্রী বা বাংলাদেশ সরকার ভারতকে নিয়ে কি ভাবছে? ধন্যবাদ আপনাকে। আমি স্যারের সাথে একদম সহমত পোষণ করি যে বাংলাদেশ যে বাস্তবতায় আমরা এই দক্ষিণ এশিয়াতে আমাদের যে অবস্থান, সেই অবস্থানের জায়গা থেকে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। কারণ ভারতের সাথে আমাদের এত বিষয়ে আমাদের অমীমাংসিত সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো আমাদের না মিটালে এটা আমাদের অর্থনীতি, আমাদের স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে একটা ব্যত্যয় সৃষ্টি করে। কিন্তু যে কথাটা আপনি বলেছেন বিগত সরকারের সময়, এটা সত্য। কারণ এটা আমরা কিভাবে প্রমাণ পাই যে বিগত সরকারের সময় ভারত একটা সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র, এবং দুইটা রাষ্ট্রই কিন্তু, প্রত্যেক রাষ্ট্র, দুইটা বলবো না, প্রত্যেক রাষ্ট্রই তার নিজের
সার্বভৌমত্ব, তার নিজের আইডেন্টিটির বিষয়ে সে সচেতন। সুতরাং বিগত সরকার যখন বলে যে আমরা ভারতকে এমন কিছু দিয়েছি, যা দিয়েছি তা ভারত চিরদিন মনে রাখবে, ওইটা যেরকম প্রশ্নের উদ্রেক করেছিল এবং আমাদের মধ্যে সন্দেহের তৈরি করেছিল, তাহলে আমরা ভারতকে কি দিয়েছি। আরেকটা প্রশ্ন এসেছিল যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হলো স্যার দোলা কি মানে স্বামী স্ত্রীর সম্পর্ক। এই যে কথাগুলো, এই কথাগুলোর কারণেই কিন্তু একটা মানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা পারসেপশন এখানে তৈরি হয়েছে। তাহলে বোধহয় আমরা একটা নতজানু সম্পর্কই মেনটেইন করেছি আর কি। যাই হোক, এখানে একটু ইয়ে করি, কি বলে ইন্টারাপ্ট করি। সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্কে নতজানু সম্পর্ক বললে তখন কার কথা বোঝানো হচ্ছে, কে নতজানু, স্বামী না স্ত্রী? সেই জিনিসটা চিন্তা করতে হবে সবসময়। স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্কটা কিন্তু সব স্বামী স্ত্রীর মধ্যে একরকম নয়, সুতরাং আমাদের বলবার সময় চিন্তা ভাবনা করে বলতে হবে। যাই হোক, ওই বিষয়গুলো থেকেই আসলে এই পারসেপশনটা ছড়িয়েছে যে এই দুই দেশের মধ্যে একটা নতজানু সম্পর্ক বোধহয় ওই বিগত সরকার সবসময় মেনটেন করে আসছে। তাই আমি মনে করি যে আমাদের এই ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে আমরা এই সম্পর্ককে এমন জায়গায় নিয়ে যাব না যেটা আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, শেখ হাসিনার ইস্যুকে কেন্দ্র করে আমরা এটা করতে পারি না, ভারতের সাথে সব দোয়ার বন্ধ করা বা এমন জায়গায় নিয়ে যাওয়া যেটা আমাদের জন্য সত্যি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জায়গাটাতে আপনাকেও একটু পজ দিই। সেটা হলো যে এই যে আপনি সুসম্পর্কের কথা বলছেন, কিংবা দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের কথা বলা হচ্ছে বারবার, অত কদিন ধরে এটাই হচ্ছে আলোচনার মূল বিষয় যে ঢাকার প্রধান কেন বাংলাদেশে, তিনি আসলে কি দেখতে এসেছেন, তিনি আসলে কি করতে চাচ্ছেন। এবং এর ফলে যেটা হয়েছে যে আওয়ামীপন্থী যারা আছে তাদের মধ্যে এক ধরনের ধারণা জন্মেছে যে হয়তো বা বাংলাদেশের এই মুহূর্তে যে সরকার আছে সে সম্পর্কে সরকারকে সরিয়ে দিয়ে এক ধরনের মানে কোনোভাবে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, এ ধরনের মানে আমরা সোশ্যাল মিডিয়া যাচাই করলে যেটুকু আমরা বুঝতে পারি। যদিও এটার আসলে আইনগত কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না, আপনারা মনে করেন কিনা সেটা বলবেন, কোনো রকমের দুয়ার খোলা আছে কিনা। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে সুসম্পর্কের কথা যখন আমরা বলছি, তখন শেখ হাসিনাকে যে সংবাদ সম্মেলনটিকে কেন্দ্র করে এ ধরনের তিক্ততা তৈরি হলো, সেখানে বলা হলো বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হলো যে ভারতে বসে যেন শেখ হাসিনা কোনো রকমের রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন। সেখানে ভারত বলল যে না, এ ধরনের কোনো কিছু হবে না। তারপরেও আমরা দেখলাম যে শেখ হাসিনা সেখান থেকে একটি সংবাদ সম্মেলন করলেন এবং দেশি বিদেশি মানে বিশেষ করে বিদেশে যে সাংবাদিকরা আছে সেসব সাংবাদিকদের সাথে এক ধরনের সংবাদ সম্মেলন করলেন এবং পরবর্তীতে আবার সেটা পার্লামেন্টে, ভারতীয় পার্লামেন্টে শেখ হাসিনাই হচ্ছেন আলোচনার মূল বিষয়, যে সেখানে এই বিষয়গুলো একটা বৈধ সরকারকে যে অবৈধ সরকার বলেছেন শেখ হাসিনা, সেটিকে ভারত সমর্থন করে না, সেটি রণধীর জয়সওয়াল বলছে। তাহলে একদিকে ভারতে শেখ হাসিনাকে বসিয়ে রেখে তাকে দিয়ে প্রেস কনফারেন্স করানো এবং অপরদিকে ভারত থেকে মানুষ পাঠিয়ে, লোক পাঠিয়ে প্রধানমন্ত্রীকে বিমস্টেকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো, সকলে বলছে এটি আসলে এক ধরনের ট্রাম্প কার্ড খেলা হচ্ছে কিংবা এক ধরনের খেলা চলছে। মুন্সি ফয়েজ, আপনার কাছে শুরু করি, ওই প্রশ্ন আপনার কাছেও থাকবে। হ্যাঁ, অনেকেই এই কথা বলছেন যে একটা খেলা চলছে, কিন্তু কথা হলো যে কি করতে পারি বা কি হতে পারে। হ্যাঁ, আমরা ইচ্ছা করলেই আমাদের চয়েসটা কি, আমাদের চয়েস যেটা একটু আগে প্রফেসর সাহেব বলছিলেন যে আমাদের ভালো সম্পর্ক দরকার ভারতের সাথে। এই যে আগের সরকারের সময় অনেক ভালো সম্পর্ক ছিল, অনেকে নানান রকমের উদাহরণ দিলেন যে এটা এরকম বলতেন, তারপরেও আমরা কি একটু ভেবে দেখেছি ওই সময়টাতেই চীনের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে এগিয়েছে, রাশিয়া, জাপান, সিঙ্গাপুর সবার সাথে আমাদের সম্পর্ক এগিয়েছে, সহযোগিতা বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল, শেষের দিকে বছর দুয়েক এসে সম্পর্কটা
একটা বড় একটা টানাপোড়েনের মধ্যে পড়ে গেল। কিন্তু এগুলো কিভাবে করতে পারলো আগের সরকার? ভারতের কাছে কি এতই হয়েছিল যে এগুলো করা যেত না? তার সত্ত্বেও করতে পেরেছে কিভাবে? তার মানে যে একটা ভুল বোঝাবুঝির ব্যাপার আছে। এখন কতটুকুতে নতজানু আর কতটুকুতে না, কিন্তু আসল কথা হলো দেশের স্বার্থটা রক্ষা করা। আমার কি দরকার? আমি কি ভারতের কাছে একেবারে সবকিছু বিক্রি করে দিয়ে দিয়েছি? নানান কথা বলা হয়েছে, কিন্তু কি আসলে কি তাই? তাহলে যত সরকার পরিবর্তন হয়েছে, কেউ তো এসে ভারতের সাথে চুক্তিগুলো একটাও তো পাল্টানোর চেষ্টা করে নাই। করেছে কি? ভারতের কাছ থেকে এখন আমরা ডিজেল কিনছি না। তো সম্পর্কটা এমন আমরা অবস্থান করি একজন আরেকজনের সাথে, তাতে আমাদের এগুলো করতেই হবে। কথা বলার সময় একটু মেপে ঝুঁকে বলার হয়তো দরকার, সেটা হয়তো করে নাই। কিন্তু আসলে কি সবকিছু খুইয়ে দেওয়া হয়েছে ওই সময় ভারতের কাছে? আমি তো মনে করি না। হ্যাঁ, হতে পারে কিছু কিছু জিনিস অন্য কোনো সরকার থাকলে অন্যরকম করতে পারত, কিন্তু আমি মনে করি যে ভারতের সাথে সুসম্পর্ক থাকার ফলেই অন্যান্য দেশের সাথে সম্পর্কগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হয়েছে। সেটা না থাকলে কি হতো? ভারতের সাথে আমার যদি সম্পর্ক ভালো না থাকতো, আমার সারাক্ষণ আমার কাঁধের উপর দিয়ে পিছনে তাকাতে হতো যে কি হচ্ছে বর্ডারে। কিন্তু আমার যদি ওই দিক থেকে আমার চিন্তা ভাবনা না থাকে, নিশ্চিন্ত থাকি যদি আমি, তাইলে আমি অন্যদের সাথে সম্পর্কগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। যার ফলে ভারতের এত গুরুত্ব, কিন্তু আমরা তো চীনের সাথে যে পরিমাণ ব্যবসা বাণিজ্য আছে, ভারতের সাথে তো তার 1/4 নাই, তাই না? তো সুতরাং এগুলো আমার মনে হয় যে একটু কে কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছেন সেটার উপর নির্ভর করে তার বক্তব্য। আসলে ভারতের সাথে সুসম্পর্ক রাখা খুব জরুরি, কিন্তু সেখানে আমাদের মাত্রা ঠিক রাখতে হবে। আমাদের মান সম্মান, আমাদের সমমর্যাদা তাদের কাছ থেকে পাই কিনা অন্তত মৌখিক। যতই বলি না কেন, একজন কম শক্তিধর রাষ্ট্র আর একজন বেশি শক্তিধর রাষ্ট্রের কাছ থেকে সবকিছুতে সমান মর্যাদা পাবে, এটা নিশ্চিত করা যায় না। কিন্তু বক্তব্যে ওঠা বসায় যাতে আমরা সেই ইয়েটা পাই, সেটা দেখতে হবে। আর আমাদের স্বার্থ রক্ষা হবে, সেটা ব্যবস্থা করতে হবে। আমরা যদি পিছনের দিকে তাকিয়ে দেখি, আমাদের স্বার্থ বিরোধী খুব বেশি কাজ করা হয়েছিল। হ্যাঁ, কথাবার্তায় বলা হয়েছে, কিন্তু ভারত কি আমরা যখন চীনের সাথে সম্পর্ক করতে গেছি, ভারত কি বাধা দিতে এসছে? আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করেছি, বা রাশিয়ার সাথে আমরা যখন ইয়ের কথা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ করছি, তখন কি তারা বাধা দিতে এসছে বা তাদের বাধায় আমরা শুনেছি? এই যে এখন তিস্তাবাদ নিয়ে আলাপ করা হয়, তিস্তাবাদে তো আগের সরকারের সময় অনেক দূরে গিয়েছিল এই বিষয়টি, তাই না? তো সুতরাং আমার মনে হয় হ্যাঁ, কিন্তু বিভিন্ন সময় ভারতের সাথে সম্পর্কের চড়াই উতরাইয়ের কারণে আমাদের অন্যান্য দেশের সাথে সম্পর্কে কখনো কখনো প্রভাব পড়েছে, নেতিবাচক বিশেষ করে। তো সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আগের সরকার যতদূর গেছে হয়তো আমরা ততদূর যাওয়া উচিত না, কিন্তু তারপরেও যেভাবেই দেখি না কেন, ভারতের সাথে সুসম্পর্ক রাখাটা আমাদের নিজেদের স্বার্থে খুব প্রয়োজন। আমাদের সরকারের যে স্থিতিশীলতা যাই বলি, সেটার জন্য দরকার, যেমন রাজনৈতিক স্থিতিশীলতার জন্য। আর সাধারণ মানুষ ভারতের সাথে এত আদান প্রদান, তাদের যাওয়া আসা, ব্যবসা বাণিজ্য, যদিও ব্যবসা বাণিজ্যে যদি আমরা পুরোপুরি ধরি তাহলে চীন আমাদের সাথে ব্যবসা বাণিজ্যে অনেক এগিয়ে, কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু চীন অতটা মানে সহজে যেতে পারে না। চিকিৎসা বলেন, বিয়ে শাদীর বাজার বলেন, সব তো সাধারণ মানুষ তো ওইখানে যায়। সরকারের যেটা বড় আকারের যেসব বাণিজ্য আছে সেখানে ছিল, মুন্সি ফয়েজ, যে যখন ভিসা বন্ধ ছিল তখন তো মানুষ একটা অল্টারনেটিভ চুজ করে নিয়েছে। তারা ভারতের বদলে হয় দেশেই চিকিৎসা নিয়েছে, কিংবা থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়ে গেলে দেখেন আবার কি হয়। একদিনের জন্য যখন বলা হলো, দেখা গেল একদিনে 1.5 লাখ অ্যাপ্লিকেশন। তো সুতরাং ওইটা না, কথা হলো যে প্রয়োজন আছে ভারতের সাথে সুসম্পর্ক করা। আমরা যদি মনে করি যে না, ভারতকে এড়িয়ে আমরা ভালো থাকবো, আমার মনে হয় যে সেটা এক ধরনের ভুল চিন্তা। একটা বিরতি নিয়ে এসে প্রশ্নটি আপনার কাছে থাকবে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি। ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকবো। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই বিষয়টি নিয়ে কথা বলছি, এবং আমার সাথে রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ আছেন ডক্টর সাব্বির আহমদ। দুজনের কাছেই আমার বেশ কিছু প্রশ্ন ছিল, এবং আমরা দেখেছি, আমি ফিরে আসতে চাই ডক্টর সাব্বির আহমদ আপনার কাছে ওই প্রশ্নটি নিয়ে, যে আসলে সুসম্পর্ক কতটুকু বজায় রাখা সম্ভব। একদিকে শেখ হাসিনাকে দেশে রেখে
রেখে, যেহেতু প্রধানমন্ত্রী কাল যখন আমরা দেখেছি যে তাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলেন দীনেশ ত্রিবেদী, তখন তিনি এখানে যাবেন কিনা যাবেন সে প্রশ্নের উত্তর না দিয়ে সবার আগে শেখ হাসিনাকে ফেরত চাইলেন এবং হাদি হত্যা মামলায় যে জড়িত মোহাম্মদ ফয়সাল তাকে ফেরত চাইলেন। তো সেক্ষেত্রে আসলে এই বিষয়টি কি বার্তা দেয়? সুসম্পর্কের জায়গাটা আসলে কোথায় আছে, বা কোনো রাস্তা খোলা আছে কিনা? না দেখুন, এটা তো ধরেন জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে এটা তো একটা মানে ন্যাশনাল সেন্টিমেন্টের সাথে এই প্রশ্নটা জড়িয়ে আছে, এই যে শেখ হাসিনার বিষয়টা এবং হাদি হত্যার। সুতরাং এটা তো অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অ্যাড্রেস করতেই হবে। বাট এটার মানে এই না যে অ্যাট দি কস্ট অফ এই রিলেশনশিপটার বিনিময়ে আর কি। এটা তো মানে সবসময় একটা একটা ইস্যু দিয়ে সব কিছুকে করা যায় না, বিশেষ করে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্টপ করে দেওয়া যায় না সব কিছুই। এটা হবেও না, বাস্তবতায়ও এটা অ্যালাউ করে না আর কি। আরেকটা হলো যে আমি তো মনে করি যে শুধুমাত্র বাংলাদেশের সুসম্পর্ক, বাংলাদেশ তার নিজের তাগিদে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক যেমন চায়, অন দি আদার হ্যান্ড আমি মনে করি ইন্ডিয়ারও স্টেক আছে বাংলাদেশের সাথে সুসম্পর্কের ক্ষেত্রে। স্যার আপনি আরও ভালো বলবেন এই বিষয়ে আর কি। কারণ ইন্ডিয়া মানে কৌশলগত দিক থেকে মানে বাংলাদেশের যে অবস্থান, এটাকেও ইন্ডিয়া অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা তাদের একটা পলিটিক্যাল ডিসিশন, যেটা তারা পলিটিক্যালি মেনটেইন করে, তাদের নিজস্ব একটা আছে, মানে এটা করে তারা বিভিন্ন রাজবন্দীদেরকে মানে নির্বাসিত নেতাদেরকে তারা, হ্যাঁ, তো সেটা তারা মেনটেইন করে। সম্ভবত এটা তাদের একটা পলিটিক্যাল, এই বিষয়ে তাদের একটা পলিটিক্যাল কনসেনসাসও আছে। তো বাট ওই যে কথাটা বললাম যে বাংলাদেশের ব্যাপারে তাদের সেন্সিটিভিটিও কিন্তু কম না, যে বিকজ আপনি জানেন যে এই যে কারণে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়লো কিনা, বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকে পড়লো কিনা, এগুলো বিরাট একটা মাথা ব্যথার কারণ ইন্ডিয়ার জন্য। আবার বাংলাদেশ অতিমাত্রায় আমেরিকার দিকে ঝুঁকে পড়ছে কিনা, এগুলো ইন্ডিয়ার জন্য বিরাট টেনশনের কারণ। এবং যে কারণে তারা এটা কখনো চাইবে না যে বাংলাদেশ এই বিষয়গুলোর দিকে মানে এই দেশগুলোর দিকে ঝুঁকে পড়ুক। যে কারণে আমরা দেখি যে তারা কিন্তু কখনোই মাথা গরম করছে না, অনেক কিছু এখান থেকে হচ্ছে, তারা কিন্তু মাথা ঠান্ডা রেখেই বাংলাদেশের সাথে সম্পর্কটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে। যেটা মানে এখান থেকে কি হচ্ছে, যেমন বাংলাদেশ থেকে কড়া ভাষায় চিঠি লেখা হচ্ছে কিংবা তাদেরকে তলব করা হচ্ছে বা বলা হচ্ছে, মানে এই যে নানান রকম সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নানান রকম প্রপাগান্ডা তারাও তো করছে। হ্যাঁ তারাও করছে এবার ওটার সাথে রাষ্ট্রীয় ইনভলভমেন্ট কতটুকু সেটা একটা বিষয়, এখানেও হয়তো নাই, কিন্তু আলটিমেটলি এটা রাষ্ট্রীয় সম্পর্ককে কিছুটা প্রভাবিত করেই, এটা অস্বীকার করার কোনো উপায় নাই আর কি। এটা বিভিন্ন রিয়াকশন থেকেও বোঝা যায় আর কি। কিন্তু তারপরেও আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ তাদের জন্য খুবই প্রয়োজন। এই যে কিছুদিন আগে যেটা দেখলাম, দীনেশ ত্রিবেদী তারেক জিয়ার সাথে দেখা করলেন, তার জন্য গিফট নিয়ে আসলেন, মানে এগুলো কি মিন করে যে ইন্ডিয়া ওর আগ্রহ, তাদের দিক থেকেও আগ্রহটা প্রচন্ড যে বাংলাদেশের সাথে করুক। সম্ভবত এই শেখ হাসিনার বিষয়টা নিয়ে এটা কি আমি নিজেও এটা নিয়ে ভাবছি যে এটা কি তারা একটা ডাইলেমার মনে করে কিনা, তারা একটা ডাইলেমার মধ্যে পড়লো কিনা, যে শেখ হাসিনাকে নিয়ে তারা আসলে কি করবে। বাংলাদেশকে তো তারা ছাড়তে পারবে না শেখ হাসিনার বিনিময়ে। বিষয়টা এরকম না যে মানে ব্যক্তি কেন্দ্রিক তো হবে না, এটা হবে না, এটা ক্লিয়ার। এটা আমি মনে করি যে যারা এটা বলে যে শেখ হাসিনা কেন্দ্রিক বাংলাদেশের সঙ্গে, এটা হবে না, এটা ইন্ডিয়ার প্রশ্নই আসে না আর কি। কারণ তারা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে এত বেশি সেন্সিটিভ। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনার বিষয়টাতে হিসাবটা হলো অন্য লেভেলের হিসাব। সেখানেও তাদের একটা হয়তো আমি জানি না, হয়তো
একটা কৌশলগত স্বার্থ তাদের আছে। অবশ্যই আমি আবারও ফিরবো আপনার কাছে ডক্টর সাব্বির আহমেদ। আমি একটু খুব সংক্ষেপে মুন্সি ফয়েজের কাছে এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই, যে এই যে মানে দু দেশের মধ্যকার সম্পর্ক যাতে ব্যক্তিকেন্দ্রিক না হয়ে যায়, এবং আমাদের পারস্পরিক সম্পর্ক দ্বিপাক্ষিক যে সম্পর্ক, প্রতিবেশী তো বদল করা যায় না, এই কথা তো আমরা সবসময় শুনি যে প্রতিবেশী বদল করা যায় না। হ্যাঁ, প্রতিবেশীর সাথে আমার সম্পর্কটা কেমন হবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। তো সেক্ষেত্রে শেখ হাসিনার বিষয়টি, কিংবা এই যে প্রধানমন্ত্রী বললেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত দেয়া, হাদি হত্যাকারীদেরকে ফেরত দেয়া, এবং দু দেশের মধ্যকার যে রাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক সম্পর্ক সেটাকে সুন্দর করে, এই তিনটি বিষয় এই সফরের উপরে কিন্তু মানে বিষয়ের উপর ডিপেন্ড করছে। তো ভারতের কি উচিত নয় যে কোনো একটি বিষয়ে প্রধানমন্ত্রীর মানে পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করা? আপনার কি মনে হয়? এই প্রশ্ন তো দুই দিক থেকেই, বিভিন্ন দিক থেকে করা যায়। ভারতের উচিত নয়, বাংলাদেশের কি উচিত নয়, সেটা সব কিছু চিন্তা করতে হবে। আমাদের প্রয়োজন কতটুকু, আমাদের কি স্টেকস, সেটা আমাদের চিন্তা করতে হবে। যেমন উনি যেটা বলেন যে ভারতেরও স্টেকস আছে, অবশ্যই ভারতেরও অনেক আমাদের কাছ থেকে, যেমন বলা হয় যে পশ্চিমবঙ্গের যে অর্থনীতি তার 40% ডিপেন্ড করে বাংলাদেশের সাথে সুসম্পর্কের উপরে, বাংলাদেশ থেকে লোকজন যাতায়াত করবে, সেটা কতটুকু সত্যি জানি না, আমি এক জায়গায় এটা পড়েছি বলে বলছি। তো সুতরাং তারাও এখান থেকে কিন্তু অনেক কিছু পায়। আর ভারতের আরো কেন প্রয়োজন বাংলাদেশের সাথে সুসম্পর্ক? এতদিন তো ছিল, সেটা হারিয়ে ফেলার তাদের কোনো লাভ নাই। কারণ অন্য যে প্রতিবেশীরা আছে তাদের কারো সাথেই কি এখন ভারতের খুব ভালো সম্পর্ক আছে? ভারত হলো পৃথিবীব্যাপী নেতৃত্ব দিতে চায়, কিন্তু সেই নেতৃত্ব যে তার সে যোগ্যতা আছে সেটা তো তাকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবে? সে প্রতিবেশীদেরকে সাথে নিয়ে যদি এগিয়ে যেতে পারে তাহলেই সেটা প্রমাণ হবে। কিন্তু প্রতিবেশী সবার সাথে যদি তার খারাপ সম্পর্ক হয় তাহলে তার জন্য সেটা সুখকর না, আমাদের জন্যও সুখকর না। আমাদের এখন চিন্তা হলো যে ভারতের কি ভালো মন্দ, তার চেয়ে বড় কথা আমার ভালো মন্দ চিন্তা করতে হবে আমাকে, এবং সেইখানে দরকার হলে নরম হয়েও একটু আমাদেরকে ভারতের সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি এখানে থেমে থাকি তাহলে ক্ষতিটা ভারতেরও আছে, আমাদেরও আছে, কিন্তু আমরা যেহেতু ছোট দেশ, ক্ষতিটা তুলনামূলকভাবে আমাদের উপরে বেশি পড়ে, প্রপোর্শনেটলি আমাদের জন্য ক্ষতিটা বেশি বড় হয়ে দেখা দেয়। সুতরাং আমাদেরকে আরো সতর্কতার সাথে জাতীয় স্বার্থে ভারতের সাথে সুসম্পর্ক, একটা সহজ সম্পর্ক গড়ে তোলা খুব জরুরি। সেটা হলে যেমন অন্যদের সাথেও আমাদের সম্পর্কগুলো এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। যেটা প্রথমেই বলেছিলাম যে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ থাকে, প্রতিদিন আমাদেরকে পিছন দিকে তাকিয়ে থাকতে হবে, তখন আমি অন্যদিকে শুরু থেকে আমি যদি আবারও একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সরি আমি ইন্টারাপ্ট করছি, এবং আমি বিরতিতে যাবার আগে এই প্রশ্নটি রেখে যাই, এটার সাথে আপনি যুক্ত করবেন। সেটা হলো যে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পরপরই, বিজেপি সরকার গঠনের পরপরই এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা কিন্তু বাংলাদেশের ভেতরে হয়েছে, এবং আমরা বিভিন্নভাবে দেখেছি যে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছে। এখানে রাম মন্দির স্থাপনের যে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত নানা রকমের কোলাহল চলছে। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, আমাদের এত বছর ধরে জেনে আসা যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে হঠাৎ করে এক ধরনের হইচই শুরু হলো যে না, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অমুক হচ্ছে, অনেক অনেক বিষয় প্রাধান্য পেল। মানে এটার পেছনে শুভেন্দু অধিকারীর হাত আছে, বা শুভেন্দু অধিকারী এরকম কিছু একটা চাইছে, এমনটা অনেকেই আশঙ্কা করেছেন। ছোট্ট একটা কথা এখানে বলনি, আমরা কেন বারবার ফাঁদে পা দিই, সেটা আমাদের একটু চিন্তা করতে হবে। ফাঁদ তো পাতার জন্য অনেক লোকজন আছে, আমরা ফাঁদে পা দিই কেন? অনেক সমস্যা আছে, সবকিছু সমস্যা একদিনে সমস্যা সমাধান হবে না। যেমন শেখ হাসিনার কথা বলা হলো বা অন্যদের কথা বলা হচ্ছে, কিন্তু তারা ওখানে আছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারছি না। ইচ্ছা করলে আমার চেঞ্জ হয়ে গেল তাও নাই, ভারত সাথে সাথে আমাদের দাবি মেনে নেবে না, কিন্তু আমার ওটাকে পাশে রেখে ভারতের সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই আমরা কিন্তু আগাতে পারবো, না লাগাতে পারবো না। যে এই যে চিঠিটি পাঠানো হলো, আমন্ত্রণ পত্র, সেই পত্রে প্রধানমন্ত্রী সম্বোধন না করে কেন বিএমস্টেকের চেয়ারম্যান সম্বোধন করা হলো? একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিব। বিরতির পর এসে আসলে জানতে চাইবো যে ভারত কি এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানেন নাকি, কেন বর্তমান প্রধানমন্ত্রী, বৈধ যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী সম্বোধন করা হলো না এই আমন্ত্রণ পত্রে। দর্শক থাকুন আমাদের সাথে, ফিরছি ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক নিয়ে।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক, সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং দর্শক আলোচনার বিষয় হচ্ছে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এ বিষয়টি নিয়ে কথা বলছি এবং কথা বলছেন আমার সাথে রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং ডক্টর সাব্বির আহমেদ, দুজনেই আছেন আমার সাথে। আমরা শুনেছি, আমরা যতদূর জানি যে এই নির্বাচনের পর যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে 2026-এর, তার পরপরই ভারতের পক্ষ থেকে এক ধরনের আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশ সরকারকে সেখানে যাওয়ার। প্রধানমন্ত্রী গেলেন রাষ্ট্রীয় সফরে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া এবং চীন সফর করলেন এবং যে নতুন করে যে আমন্ত্রণের যে বিষয়টি রয়েছে, আমি রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে প্রশ্নটি রেখে গেছিলাম, আবারও আপনার কাছে ফেরত আসি এবং একটু সংক্ষেপেই জানি। সেটা হলো যে যে চিঠিটি পাঠানো হয়েছে এবার, সেই চিঠিটিতে আমরা যতখানি জানি যে বিমস্টেকের চেয়ারম্যানের নামে চিঠিটি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে সম্বোধন করা হচ্ছে না। এটির মানে কি দাঁড়ায় আসলে, কি ইঙ্গিত বহন করে? কারণ আমি আসলে এর থেকে আর কঠিন ভাষায় বলা আমার দায়িত্ব নয়। আপনি বলবেন নিশ্চয়ই যে ভারতকে এখনো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করে। এটা আপনার প্রশ্নটা মধ্যে দুটো সমস্যা আছে। এক নম্বর হলো, আপনি প্রথমেই বললেন যে যখন নতুন সরকার হলো তখন তাকে তারা স্বাগত জানিয়েছে এবং তাকে আমন্ত্রণ করেছে, তখন প্রধানমন্ত্রী হিসেবেই তো আমন্ত্রণ করেছে। সুতরাং ওই প্রশ্নটা আর থাকলো না, তাই না? সেটা নিশ্চিত হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। এখন যখন দাওয়াত দিয়েছে, এটা তো বিমস্টেকের চেয়ারম্যানকেই দাওয়াত দিয়েছে, কারণ এখানে যে রোলের জন্য তাকে দাওয়াত দেওয়া হচ্ছে সেই জন্য। কিন্তু যেটা করতে পারতো তারা, আবার নতুন করে ওনাকে একই সাথে দুটি পত্র আসতেই পারতো, সেটা আমি মনে করি। সুতরাং এখানে আমি মনে করি যে তারা যদি আমাদেরকে আরো একটু দিতে চায়, ইঙ্গিত দিতে চায় না আমরা সম্পর্ক ভালো করতে চাই, তাহলে এটা করতেই পারতো তারা। সুতরাং সেখানে তারা একটা গ্যাপ রেখেছে। কিন্তু কিন্তু আপনি যে অভিযোগটা করলেন সেটা সঠিক না, কারণ ওনাকে তো অলরেডি তারা স্বীকার করেই নিয়েছে যে উনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সেই অনুযায়ী তাকে অভিনন্দন জানিয়েছে এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে। এখন জানিয়েছে একটা বিশেষ সবার জন্য, সেখানে বিমস্টেকের প্রধানকেই চায়। কিন্তু সেই একই চিঠিতে তাকে প্রধানমন্ত্রী এবং বিমস্টেকের চেয়ারম্যান বলতে পারতো। এখানে একটা জিনিস মনে করতে হবে যে বিমস্টেকের চেয়ারম্যান তো প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ নন, আর কেউ হয় না। সুতরাং সেখানেও স্বীকৃতি আছে তার। সুতরাং আমরা খামাখা একটা খুঁজে বের করার চেষ্টা না করে কিভাবে এই যেটুকু আছে সেটুকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে আমাদের লক্ষ্য থাকাটা উচিত। আমরা যখন সরকারের প্রশংসা করি বা নিন্দা করি, এই কথাগুলো খেয়াল রেখে করতে হবে যাতে আমরা সরকারকে এগিয়ে দিতে পারি, সরকারকে পিছন দিকে টেনে না নিই। তো সেই জন্য আমার মনে হয়, আমি মনে করি যে এখন আমরা সবাই জানি যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা খুব খারাপ একটা অবস্থায় আছে, আগাচ্ছে না, একদম স্থবির হয়ে আছে। সেখান থেকে দুই পক্ষ থেকে বিভিন্ন রকমের ইঙ্গিত আসছে যে হ্যাঁ আমরা ভালো করতে চাই সম্পর্ক, তো কেউ খুব বেশি আগাচ্ছে না। কিন্তু এটা তো আগাতে হবে, কাউকে না কাউকে এগিয়ে যেতে হবে, তখন সুযোগ তৈরি হয়েছে। সুতরাং এই সুযোগটা নেওয়া উচিত এবং ওই মনে করে যে না ওরা তো এবারে আমার নামে প্রধানমন্ত্রী লেখে নাই, তাইলে আমি যাব না, এটা মনে করলে আমরা একটা সুযোগ নষ্ট করব। আমাদেরকে ওই যে নিজের অভিমানের কারণে এবং ভুল একটা অভিমানের কারণে আমি যদি জাতীয় স্বার্থ বিলিয়ে দেই, একটা সুযোগ নষ্ট করি, তাহলে সেটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। আমি মনে করি না যে আমাদের সরকার প্রধান সেরকম কোনো কিছু করবেন। অসংখ্য ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। এবং আমি চলে আসি ডক্টর সাব্বির আহমদ আপনার কাছে। যদি প্রধানমন্ত্রী ভারত সফরে বা এই যে সফরটিতে না যান, বিশেষ করে বিমস্টেক সম্মেলনের যে বিষয়টি, সেখানে না যান, সেখানে আরো অনেক দেশ থেকে সরকার প্রধানরা আসছেন এবং এতে ধরা হয় যে এই সম্মেলনটি বা এই জায়গাটি প্রত্যেকটি রাষ্ট্রের সাথে প্রত্যেক রাষ্ট্রের এক ধরনের সম্পর্ক বিল্ড আপের একটা জায়গা। প্রধানমন্ত্রী যদি না যান তাহলে মানে ক্ষতি কতটুকু, লাভ কতটুকু, একটু জানতে চাই আপনার কাছে। আমি মনে করি যে আমি স্যার যেটা বললেন, আমি স্যারের আলোচনার স্পিরিট থেকেই মানে আমি যদি বলি যে ক্ষতি তো নাই, বরং এটা লাভ বাংলাদেশের জন্য। কারণ যেটা আমাদের আলোচনার মধ্য দিয়ে বারবার আসছে যে আমরা কিন্তু ওই কথাটাই বলার চেষ্টা করছি যে
বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটাকে নর্মালাইজ করা, এটাকে স্বাভাবিক জায়গায় ফিরে নিয়ে আসাটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ এমন কিছু ইস্যুস আমাদের রয়েছে, যেমন ধরুন গঙ্গার পানি যে চুক্তিটা নবায়নের বিষয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু, এটা আমাদের খুবই গুরুত্বের সাথে নিতে হবে। তারপরে ট্রেডের বিষয় তো আছেই, ট্রানজিটের বিষয় তো আছে, এগুলোকে আসলে আবার মানে রিকাস্ট করতে হবে সময়ের প্রেক্ষাপটে। হয়তো এই সরকার হয়তো এই সম্পর্কগুলোকে মানে এই ইস্যুগুলোকে আবার তার মতো করে মানে সাজাতে পারে, সাজিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করতে পারে, এবং এটা আমাদের অর্থনীতির জন্য খুবই দরকার বলে আমি মনে করি। এবং এই এই সম্মেলনে যাওয়ার মধ্য দিয়ে আসলে এটা যে শুধু মানে একটা হলো যে অনেক দেশের সাথেই রাষ্ট্রপ্রধানদের সাথে তার একটা যোগাযোগ হবে, তিনি মানে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি তো এই অপরচুনিটিটা পাচ্ছেন, এবং যেহেতু সরকারের একটা বড় লক্ষ্য হচ্ছে যে বিনিয়োগ বৃদ্ধি করা বাংলাদেশের জন্য, সুতরাং এটা তার একটা সুযোগ সবার কাছে। এই ফর্মাল মিটিংয়ের পাশে যে সাইডলাইন মিটিংগুলো হয়, এই সাইডলাইন মিটিংগুলোর মধ্য দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে তিনি বাংলাদেশের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে তুলে ধরতে পারেন আর কি। আর সেই সাথে ভারতের সাথে যে সমস্যাগুলো, সেখানে ইচ্ছা করলে উনি শেখ হাসিনার বিষয়টাকে আবার রিইটারেট করতে পারেন ভারতের সাথে, যে তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে। সুতরাং এটা একটা অপরচুনিটি আমি মনে করি। এখান থেকে মানে আমি কোনো ক্ষতির কোনো কারণ সবশেষ প্রশ্ন করতে চাই, সেটা হলো দুজনের কাছেই খুব একদম 30 সেকেন্ডে আমি জানতে চাই, সেটা হলো যে বাংলাদেশ যে কোনো দেশে কোনো গোয়েন্দা সংস্থা প্রধান গেলে পরে সেটা আসলে খুব বেশি আলোচনায় আসে না, বা সংবাদ মাধ্যমগুলোতে যায় না, বা মানে ভেতরেই সেটা থাকে, আসলে সেটাকে গোপন রাখা হয়, জাতীয় স্বার্থে গোপন রাখা হয়। ভারতে রয়ের প্রধান বাংলাদেশে, এটি কি আলাদা কোনো বিশেষ কোনো কারণে তিনি বাংলাদেশে এসেছেন এমন মনে হয় আপনাদের কাছে? ছোট ছোট করে যদি একটু জানি, আমি মুন্সি ফয়েজ আপনার কাছে জানি আগে। এটা একটা আমরা যা বুঝতে পারছি এটা একটা রুটিন ভিজিট। দুই দেশের একই ধরনের যদি প্রতিষ্ঠান থাকে তাদের মধ্যে যোগাযোগ রাখে, দুই দেশের যদি সুসম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকে, কার্যকরী সম্পর্ক থাকে, তাহলে এগুলো হবেই, এগুলো না করার কোনো কারণ নেই। এটা কোনো বিশেষ বিষয় না যে না হঠাৎ করে আসছে, হঠাৎ করে আসে নাই। তারা এর আগে চীনে গিয়েছিল, চীনের সাথে তো ভারতের সম্পর্ক নিয়ে আরো অনেক প্রশ্ন তোলা যায়, কিন্তু তারপরে তারা চীনে গিয়েছিল, চীনের থেকে দেশে ফিরে আবার এখানে বাংলাদেশে এসছে। এগুলো আমাদের কিছুদিন আগে আমাদেরও গোয়েন্দা সংস্থার প্রধান ওখানে গিয়েছিলেন। সুতরাং এগুলো একটু পিছিয়ে খোঁজ নিয়ে দেখলেই বোঝা যায় যে এগুলো খুব স্বাভাবিক বিষয়, এবং এর মধ্যে অন্য কোনো খবর খুঁজতে যাওয়াটা ঠিক না। এখন তার মানে এই না যে আমাদের গোয়েন্দারা ভারতের উপরে গোয়েন্দাগিরি করে না, তাদের গোয়েন্দারা আমার উপরে গোয়েন্দাগিরি করে না, তারা সেটাই করে, সেটাই তাদের কাজ। কিন্তু তারপরেও তাদের একটা সিভিল ফেস আছে, এবং সেখানে তারা কিন্তু অন্যরা যেইভাবে ভদ্রতা সৌজন্য রক্ষা করেন তারাও সেটা করেন, এবং ওই যোগাযোগটা কিন্তু পরবর্তীতে তাদের নিজেদের কাজেও সাহায্য করে। অবশ্যই তারা কি সবসময় তো খালি ভারতের রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন না, ওখানে তারা গোয়েন্দাগিরি করেন। আমাদের লোকজন ওখানে যে খারাপ কাজ করলে তাদের উপরে নজরদারি করতে হয়, সেখানে তো তার ওই গোয়েন্দাদের দরকার। সেইটা আসলে এটা সরকার বদলে দিয়া কিংবা সরকার পাল্টে দিয়া এই ধরনের যে গুজবগুলো রটছে, আমি সেই বিষয়টা নিয়েই কথা বলতে চাচ্ছিলাম যে আসলে এই ধরনের গুজবগুলো কেন রটে। মুন্সি ফয়েজ, আপনি কি যুক্ত করতে চান কিছু? এক কথায় বলে দিই যে এগুলো হচ্ছে আমরা সারাক্ষণ অস্থির হয়ে থাকি, এবং সেই জন্য আমরা নতুন নতুন বিভিন্ন রকমের তৈরি করি গল্প। আসলে আমরা একটু চুপ করে ধৈর্য ধরে খেয়াল করি, তাহলে সবকিছুর মধ্যে আমরা ওই ধরনের খোঁজাটা ঠিক না, সবকিছুতে আমরা কিন্তু খুঁজবো না। অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ আপনাকে। আমি ডক্টর সাব্বির আহমদ আপনার কাছে ওই একটা প্রশ্ন দিয়ে তারপরে চলে যাব, শেষ করে ফেলবো মনে করি ওটাই উত্তর। কিন্তু মনে হয় যে এটা নিয়ে যে শোরগোলটা তৈরি হয়েছে, সম্ভবত ওই যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, এটার সাথে যুক্ত করে মানুষ ভাবার একটা প্রবণতা তৈরি হয়েছে, এবং এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ারও একটা ভূমিকা আছে বলে আমার মনে হয়। আমি শেষে একটা কথা অ্যাড করতে চাই না, শেষ হলে প্লিজ বলেন। সেটা হচ্ছে যে এই যে
শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন ওখানে যে আশ্রয় নিয়েছে তাদেরকে ফেরত দেওয়া নিয়ে আমরা বেশি অস্থির হয়ে পড়েছি। সেটার চেয়ে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত ভারতের সাথে সম্পর্কটাকে আগে স্বাভাবিক করা যায় কিনা। স্বাভাবিক সক্রিয় সম্পর্ক থাকলে তখন আমরা এইসব দাবি দেওয়া আরো ভালো করে তুলতে পারবো, সেখানে আমরা আর কিছুটা আরো বরং পজিটিভ রেসপন্স পাবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পর্কটা ভালো নাই ততক্ষণ আমরা যাই কিছু চাই সেটাতে পজিটিভ রেসপন্স পাওয়া যাবে না। পাওয়া যাবে সুতরাং না। সম্পর্ক ভালো করাতে জোর দিতে হবে। সম্পর্ক ভালো করাতে জোর দিতে হবে। ডক্টর সাব্বির আহমেদ যুক্ত করুন। গোয়েন্দা প্রধান পাঠানোর মাধ্যমে সরকার পরিবর্তন, এটা একটা হাস্যকর প্রপোজিশন। কিন্তু এরকম গুজব তো ছড়াচ্ছে আর কি। তা আমার মনে হয় না এটার সাথে বাস্তবতার কোনো। আমাদের গোয়েন্দা প্রধান যখন ওখানে গেছিল, ওখানে কি মোদী সরকারকে পাল্টানোর জন্য গিয়েছিলেন? হ্যাঁ, না এটা 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 এটা- এটা তো এরকমও হতে পারে যে যদি এই যে বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা আমরা বলছি কিংবা শেখ হাসিনাকে হস্তান্তরের চিঠির কথা বলছি, যেহেতু ভারতে শেখ হাসিনা ভারত বন্ধুত্ব কিংবা বিভিন্ন কারণে ভারত শেখ হাসিনাকে এক ধরনের আশ্রয়ে রেখেছেন, নিরাপদ আশ্রয়ে রেখেছেন। এমনও তো হতে পারে যে দেশে ফেরার পরে শেখ হাসিনা নিরাপদে থাকবেন কিনা বা ঠিক ঠিক সেই নিরাপত্তাটা পাবেন কিনা, বা তিনি তার মানে আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় সবকিছু সম্পূর্ণ হবে কিনা, এই বিষয়গুলো যেহেতু তিনি এখন এক পলাতক আসামি, তো সেক্ষেত্রে সেটিও তো উনি দেখতে আসতে পারেন। সরকার পরিবর্তনের বিষয়টি কেন আসতেছে? ডক্টর সাব্বির আহমেদ। আমি জানি না, হতে পারে এই ধরনের আলাপ আলোচনা, কারণ এই ধরনের ভিজিটের যে অফিসিয়াল এজেন্ডা কি সেটা তো আর আমরা প্রকাশ্যে জানার সুযোগ নেই আমাদের। হতে পারে যে, কিন্তু আমি বিশ্বাস করি না যে এই ধরনের এজেন্ডা বাস্তবায়নের জন্য এইভাবে গোয়েন্দা প্রধানকে পাঠাইয়া এবং সবাইকে জানিয়ে এইটা আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাব্বির আহমেদ। আমি আপনাকে আর বিব্রত করতে চাই না। রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো দর্শক শেষ করতে চাই। ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।